আজকে ক্লাস 11-এর একটা ইম্পর্টেন্ট টপিক করব, সেটা হলো বিন্যাস ও সমবায়, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। এটা কিন্তু ভালো করে বুঝবে। এর আগে এই ধরনের আমরা কোনো অঙ্ক পাইনি। এটাতে কিন্তু কনসেপ্ট প্রচুর ক্লিয়ার লাগবে, নাহলে কিন্তু অঙ্ক তুমি পারবে না। তো ব্যাপারটা প্রথমে বুঝতে হবে যে বিন্যাস ও সমবায় এই দুইটার মধ্যে তফাৎ কোথায়, আর বিন্যাসই বা কাকে বলে এবং সমবায় বা কাকে বলে। তো দেখো, আমি এখানে লিখে রেখেছি, তো সেই ব্যাপারটা তোমাদের বোঝাই দিই। তোমরা এগুলো খাতায় লিখবে, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তোমরা পড়ার পর যদি লিখে নাও, আরও এগুলো কিন্তু ক্লিয়ার হবে। তো পারমুটেশনও যা, অ্যারেঞ্জমেন্টও তাই। অ্যারেঞ্জমেন্ট আর পারমুটেশন একই জিনিস। আমি এখানে কি বললাম, তিনটে সংখ্যা দিয়ে রাখছি। দেখো যে 2, 3, 4, আমি তোমাকে তিনটা অঙ্ক দিয়ে রাখলাম, এর একটা ডিজিট দিয়ে রাখলাম 2, 3, 4। এরকম তুমি বস্তুও নিতে পারো। আমি তিনটে সংখ্যা নিলাম। কি বললাম যে 2 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যায়, কোশ্চেন দিয়ে রাখছি, এবং কোনো অঙ্ক একাধিকবার ব্যবহার না করে। এই যে তিনটে তোমাকে অঙ্ক দিয়ে রাখলাম, ডিজিট দিয়ে রাখলাম, দুটি দুটি করে তোমাকে সাজাতে বললাম যে তুমি কতভাবে সাজাতে পারো। একই অঙ্ক পরপর লেখা যাবে না, মানে 22 লেখা যাবে না, 33 লেখা যাবে না, 44 লেখা যাবে না। তাহলে দুইটা অঙ্ক পরপর ব্যবহার হচ্ছে, তাহলে ওই ধরনের অঙ্কগুলো নেওয়া যাবে না যেগুলো পরপর ব্যবহার হচ্ছে। তাহলে কি লিখতে পারি, আমি 2 এর সাথে একবার 3 নিতে পারি, তাহলে 2, 3 মানে 23 হলো। আবার 23কে উল্টালে কত হয়, 32, সেটাও একটা হতে পারে। 2, 3 নিলাম, 3 আবার সেটাকে উল্টায় দিলাম 32। 2, 4 নিলাম, 24, 24 আর একটা নিতে হতে পারে, 24কে উল্টালে 42, একটা 3, 4 হবে, 3 সাথে 4, আবার 4, 3 হবে, এবং 2, 2, 3, 3, 4, 4 এরাও তো দুইটা সংখ্যা, এরাও তো সংখ্যা দুইটা দুইটা ডিজিট নিয়ে, কিন্তু এগুলো হবে না। বলে রাখছি কোশ্চেনে 2 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যায় কোনো অঙ্ক একাধিকবার ব্যবহার না করে। তাহলে দেখো, তিনটা অঙ্ক নিয়ে বা তিনটা ডিজিট নিয়ে আমি কয়টা সংখ্যা গঠন করতে পারলাম, 6টা। এর বাইরে তুমি দেখো গঠন করতে পারবে না যদি একাধিক অঙ্ক তুমি ব্যবহার না করে। দেখো, অঙ্ক কিন্তু একাধিকবার ব্যবহার না করে তুমি এই তিনটে ডিজিট থেকে তুমি 6টা সংখ্যা গঠন করতে পারছো। ঠিক আছে? তাহলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই হলো বিন্যাস। ওই জন্য পরের ডেফিনেশনটা লিখে রেখেছি। দেখো যে কতগুলো প্রদত্ত বস্তুর মধ্য থেকে কয়েকটি বা সবগুলি একসঙ্গে নিয়ে যতভাবে সাজানো যায় তাদের প্রত্যেকটি এক একটি বিন্যাস। এই যে আমি 3টি ডিজিট নিলাম, 3টি ডিজিট বা সংখ্যা থেকে কতগুলো বলছে না, 3টি নিলাম প্রদত্ত বস্তু, এখানে সংখ্যা মধ্য থেকে 2টি করে সংখ্যা নিয়ে ডিজিট নিয়ে আমি একটা সংখ্যা তৈরি করলাম। 23, 32, 24, 42, 34, 43। এই যে আমি এক একটি সংখ্যা তৈরি করলাম, এক একটি সংখ্যায় কিন্তু কি বিন্যাস। বোঝা গেছে? এইবার এই কম্বিনেশন ব্যাপারটা ভালো করে বোঝো। কম্বিনেশন বা সিলেকশন, এগুলো হলো সিলেকশন করা। ধরে নাও তিনটা নেতা আছে, তিনটা নেতা তারা এসে ধরে নাও, এই যে ভোট গেল কয়দিন আগে, নেতা 3জন প্রার্থী, কি কোথায় থেকে দাঁড়াইছে আমি জানি না। ধরে নাও ABC 3জন প্রার্থী আছে। তো ABC 3জন প্রার্থী, এগুলো ঠিক আছে। 3জন প্রার্থীর মধ্য থেকে তুমি 2জনকে মোট কত রকমের নির্বাচন করা যায়। তোমাকে আমি বললাম যে এই 3জন প্রার্থীর মধ্যে তুমি 2জনকে নির্বাচন করতে পারবে, এবং কতভাবে তুমি নির্বাচন করতে পারবে। এবার তুমি হয় A কে আর B কে নির্বাচন করবে, হয় A কে আর B কে নির্বাচন করবে। তাহলে দেখো, A আর B কে নির্বাচন, অথবা A ও C কে নির্বাচন করবে, অথবা তুমি কি B আর C কে নির্বাচন করবে। এর বাইরে তুমি নির্বাচন করতে পারবে না। তাহলে দেখো, কম্বিনেশন কিন্তু আর পারমুটেশন জিনিসটা কিন্তু আলাদা। দেখো, A আর B কে জিনিস, তুমি আগে A কে তুললে, তাহলে B কে তুললে, তাহলে এই দুইটাকে B আর A কে তোলা একই জিনিস। ওই জন্য B ও A পরে আমরা লিখিনি, আর B ও A, এইটা আর এই প্রার্থীটা কি আলাদা হলো? আগে পরে তুললে কিন্তু একই তো হলো, তাই না? এখানে যেমন দেখো, আমি 2, 3 তুলছি প্রথমে, 2 আর 3 দুইটা সংখ্যা নিচ্ছে, এটাকে উল্টাই রাখছি। তাহলে এটা 23 আর 32 তো আলাদা, সেই জন্য এটাও একটা সংখ্যা, এটাও একটা সংখ্যা। আর এখানে তুমি বলছো না, আমি A কে আগে নেব, তারপর B কে সিলেকশন করব। সিলেকশন করলাম, সিলেকশন করা বা কম্বিনেশন করা। A ও B কে তুললাম, A ও B কে আমি সিলেকশন করলাম। তাহলে কেউ বললো যে না, আমি আগে B কে ভোট দেবো, তারপর A কে ভোট দেবো। তো একই ভোট দিচ্ছ না, দেখো আগে পরে দিচ্ছ, কিন্তু একই তো প্রার্থীকে তুমি নির্বাচন করছো। তাই A ও B ও যা, B ও A ও
তাই কিন্তু সেজন্য এটা আর লেখার দরকার নেই। তাহলে এ ও সি, পরে এ ও সি কে, এ কে ভোট দিলে তারপর বি কে সি কে ভোট দিলে, তাহলে সি কে ভোট দিলে কে আগে, ও এ কে ভোট দিলে, একই জিনিস, সেজন্য এটাও লিখলাম না। এবার তুমি বি কে ভোট দিলে আগে, তারপর সি কে ভোট দিলে, দুইজন প্রার্থী তুমি সিলেকশন করছো, হ্যাঁ, তারপর ধরে নাও সি কে ভোট দিলে আগে, ও বি কে ভোট দিলে, একই জিনিস, তার জন্য এটাও কিন্তু লেখার দরকার নেই। তার মানে বুঝতে পারছো সিলেকশন আর অ্যারেঞ্জমেন্ট করা ব্যাপারটার মধ্যে কিন্তু তফাৎ আছে। সিলেকশন করা হচ্ছে তুমি তিনজন প্রার্থীর মধ্যে দুজন করে যদি নাও তাহলে তুমি তিনভাবে সেটাকে তুমি সিলেকশন করতে পারবে, আর অ্যারেঞ্জ যদি করতে হয় দুইটা সংখ্যা নিয়ে তাহলে ছয় ভাবে করতে পারছো। এই দুইটা কিন্তু একটু তফাৎ আছে। তুমি তিনজন প্রার্থীর মধ্যে দুজন করে প্রার্থী যদি চুজ করো তাহলে তিন ভাবে চুজ করতে পারতেছো, আগে পরে হলো ব্যাপারটা কিন্তু তিন ভাবে হচ্ছে, ছয় ভাবে হবে না। তাহলে এই যে ব্যাপারটা সিলেকশন করাটা, সেই সিলেকশন করাটাই কিন্তু কি বিন্যাস, সমবায়। সমবায়। তাহলে সমবায়ের ডেফিনেশন যদি আমি পড়ি তাহলে সেটা হলো কতগুলি প্রদত্ত বস্তু থেকে কয়েকটি বা সবগুলি একসঙ্গে নিয়ে যতগুলি বিভিন্ন দল বা নির্বাচন গঠন করা যায় তাদের প্রত্যেকটি এক একটি সমবায়। আমি এই তিনজন প্রার্থী নিলাম, তিনজন প্রার্থীর মধ্যে দুজনকে ঠিক কতভাবে আমি চুজ করতে পারি বা নির্বাচন করতে পারি, সেই ব্যাপারটাই হলো কি কম্বিনেশন, সমবায়। এবার দেখো মন্তব্য কি বলছে, বিন্যাস নির্ণয়ের ক্ষেত্রে ক্রম বিভাজ্য, কিন্তু সমবায় নির্ণয়ের জন্য ক্রম বিভাজ্য নয়। ক্রম বিভাজ্য মানে ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। যেমন এখানে এই 2 3, এই যে আমি আগে পরে করলাম 2 3, এবার 3 2, এখানে দেখো তো এই দুটো তো আলাদা, এটাকে যদি উল্টায় দেই 2 3 এবং 3 2, 23 আর 32 আলাদা। এই জন্যই কি বলছি দেখো, বিন্যাস নির্ণয়ের ক্ষেত্রে ক্রম বিভাজ্য, আগে পরে দিলে সেটা কিন্তু বিভাজ্য হবে, বিবেচ্য হবে। এবং সমবায় নির্ণয়ের ক্ষেত্রে ক্রম বিবেচ্য নয়, কারণ হচ্ছে এ ও বিও যা, আবার বি ও এও তাই, আগে পরে চুজ করছো কিন্তু ব্যক্তিটা তো একই, তাহলে ক্রম বিভাজ্য কিন্তু সমবায়ের ক্ষেত্রে হবে না। ঠিক আছে, ক্রম বিভাজ্য কিন্তু সমবায়ের ক্ষেত্রে হবে না। এই ধরনের কিন্তু এমসিকিউ থাকতে পারে যে কোন ক্ষেত্রে ক্রম বিভাজ্য, বিন্যাস না সমবায়। তাহলে বিন্যাসের ক্ষেত্রে কিন্তু ক্রম বিভাজ্য, 2 3 যা, একে যদি উল্টাও 3 2, এরা হচ্ছে ক্রম বিভাজ্য, আলাদা দুইটা সংখ্যা, 23 আর 32 আলাদা। আর সমবায়ের ক্ষেত্রে এই যে এ ও বি দুইজন ভদ্রলোক নির্বাচন করছি ভোটের সময়, আবার বি ও এ একই, তো বি ও এ ক্রম বিভাজ্য, এ বি কে চুজ করছি আর বি এ কে চুজ করছি, এরা একই ব্যক্তি, আগে পরে চুজ করছে। ঠিক আছে, সেই জন্য এখানে ক্রম বিভাজ্য নয়, এখানে ক্রম বিভাজ্য। ব্যাপারটা বুঝতে পারছো? এখানে কতগুলো সূত্র তোমার বুঝতে হবে যে কিভাবে কি হলো। কি লিখছি দেখো, যদি কোনো একটি প্রক্রিয়া এম বিভিন্ন উপায়ে সম্পন্ন করা যায়, ভালো করে বুঝবে, এবং এম প্রকারের কোনো এক প্রকারে তা সম্পন্ন করার পর দ্বিতীয় একটি প্রক্রিয়া এন বিভিন্ন প্রকারে সম্পন্ন করা যায়, তাহলে সম্মিলিতভাবে প্রক্রিয়া দুটি এম ক্রস এন বিভিন্ন প্রকারে করা যাবে। আমি আজকে বিন্যাস সম্বন্ধে কিন্তু আলোচনা করব, সমবায়টা কিন্তু পরে। ঠিক আছে, সমবায়টা পরে, সমবায় জিনিসটা বুঝতে হবে যে কি, এবং বিন্যাস জিনিসটা বুঝতে হবে কি, তারপরে আমি বিন্যাস সংক্রান্ত সূত্রে আসছি। তাহলে কোনো একটি প্রক্রিয়া এম, ধরে নাও আমি নাথুয়া, আমাদের যেহেতু এদিকে পরিচিত নাথুয়া আর হচ্ছে ধূপগুড়ি, আমি আসবো টিউশনে আসবো, ধরে নাও, বা স্কুলে আসবো, বা কোনো কাজে আসবো, এরকম একটা গ্রাফ অঙ্কন করছি যে নাথুয়ার থেকে ধরে নাও তুমি ধূপগুড়ি আসবে, তোমার কাছে তিনটা রাস্তা খোলা, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, ঘুরে আসো, সোজা আসো, এদিকে ঘুরে আসো, নাথুয়ার থেকে তুমি ধূপগুড়ি আসবে। তাহলে তোমার কয়টা উপায় আছে যাওয়ার, হয় তুমি এদিকে আসতে পারো, হয় তুমি এদিকে আসতে পারো, নয় তুমি এদিকে আসতে পারো। তার মানে এখানে দেখো তুমি নাথুয়ার থেকে ধূপগুড়ি আসতে পারো 3 উপায়। এই জন্য বলছে কোনো একটি প্রক্রিয়া এম বিভিন্ন উপায় সম্পন্ন করা যায়। ধরে নাও তুমি 3টা উপায়ে নাথুয়ার থেকে ধূপগুড়ি আসলে, বলছে এম প্রকারের কোনো এক প্রকার তা সম্পন্ন করার পর ধরে নাও এই উপায়ে তুমি এদিক দিয়ে তুমি নাথুয়া থেকে ধূপগুড়ি আসলে, ঘুরে আসলে, তোমার কাছে সময়ের দাম নাই, ঘুরে আসলে, তুমি সময়ের দাম নেই, ওই যেটা ঘুরে আসো, এদিকে আসো, ধরে নাও এদিকে আসলে তাড়াতাড়ি হতো, তোমার কাছে তো সময়ের দাম নাই, ধরে নাও ঘুরে আসছো। তাহলে এম প্রকারের কোনো একটা প্রকার সম্পন্ন করার পর ধরে নাও এইদিকে তুমি আসলে, এদিকে আসলে, তাহলে বলছে দ্বিতীয় একটি প্রক্রিয়া এন প্রকারে সম্পন্ন করা যায়, তাহলে
তাহলে বলছে তবে সম্মিলিতভাবে প্রক্রিয়া দুটি এম ক্রস এন বিভিন্ন প্রকারে সম্পন্ন করা যাবে। সূত্রটার কথা ভুলে যাও, আমি যেটা বোঝাচ্ছি ভালো করে বোঝো। এম কোনটা এন কোনটা জিনিসটা ভালো করে বুঝতে হবে। তুমি ধরে নাও এদিকে আসলে, তাহলে যাওয়ার পথ তোমার কয়টা থাকবে? এম বলছে যাওয়ার পথ তোমার কাছে কয়টা থাকবে? যাওয়ার পথ হচ্ছে 3টা, হয় তুমি এদিকে যাবে, নয় তুমি এদিকে যাবে, নয় তুমি এদিকে যাবে। তাহলে যাওয়ার পথ 3টা। এবার ফেরার পথ কয়টা? ফেরার পথ বলছে যেদিকে তুমি গেলে সেদিকে না গিয়ে যে 2টা পথ বাকি আছে সেটাই এন। এন বলতে দেখো কোন 2টা পথ বাকি আছে, এইদিকে আর এদিকে। সূত্রটা তাই বলছে। তাহলে এই যে যাওয়া আসা প্রক্রিয়াটি তুমি কতভাবে সম্পন্ন করতে পারো? তো বলছে এটার যে ফর্মুলা এন ক্রস এন সেটা হলো 6, কারণ 3 দুগুণ গুণ করলে কত হয়? 6। বোঝা গেছে? বুঝতে পারছো সূত্রটা? নাথুয়ার থেকে ধুবড়ি আসবে, দেখবে তোমার রাস্তা কয়টা? 3টা, সেটাই হলো এম। যেদিকে গেলে ওই দিকে বাদ দিয়ে বাকি যে রাস্তাটা ফাঁকা থাকবে সেটাই হলো এন। তাহলে এম ক্রস এন মানে তুমি এই যাওয়া আসা ব্যাপারটা কয়ভাবে সম্পূর্ণ করতে পারবে সেটাই হলো বিন্যাস। তাহলে সেটা হলো কত? 6। বুঝতে পারলে? সেটা 6 ভাবে তুমি যাতায়াত করতে পারবে। একবার ধরে নাও এদিকে গেলে, একবার এদিকে আসলে একভাবে হলো, একবার এদিকে গেলে একবার এদিকে আসলে 2 ভাবে হলো, এইভাবে তোমার কাজটা সম্পন্ন হবে। ঠিক আছে? এটা হলো সূত্র। এবার এটাও ভালো করে বুঝতে হবে কি বলছে। কোনো একটি প্রক্রিয়া যদি এম বিভিন্ন উপায়ে, দ্বিতীয় একটি প্রক্রিয়া এন বিভিন্ন উপায়ে, তৃতীয় এন বিভিন্ন উপায়ে, তৃতীয় একটি প্রক্রিয়া এন বিভিন্ন উপায় ইত্যাদি সম্পন্ন করা যায়, তাহলে মিলিতভাবে প্রক্রিয়াটি এম ক্রস এন ক্রস পি উপায়ে সম্পন্ন করা যাবে। ধরে নাও তুমি হোটেলে গেছো 3 বন্ধু, হোটেলে গেছো 3 বন্ধু। এবার হোটেলের মালিক তোমাকে 5টা রুম দেখালো, ফাঁকা রুম, 5টা ফাঁকা রুম দেখালো। তোমার 3 বন্ধুকে 5টা ফাঁকা রুম দেখালো। এম দিয়ে একজনের নাম বলো, ধরে নাও এম দিয়ে একটা নাম বলি, কি নাম বলবো? ধরো না, আমি সুবিধা মতো নাম দিলাম। এম ফর হচ্ছে মদন, এন ফর মদন মিত্র না, আবার এন ফর নীল, আর পি ফর পাপাই। ধরে নাও 3জন বন্ধু তোমরা গেছো একটা হোটেলে। এবার থাকবে কয়টা রুম দেখালো তোমাদের? 5টা রুম ধরে নাও দেখালো, 5টা রুম দেখালো। তো এই মদন খুব চালাক, সে প্রথমে গিয়ে আগে রুমগুলো দেখবে। 5টা রুম দেখলো, তো সে কতভাবে, দেখো 5টা রুম দেখলো, ও সব থেকে ভালো এবং বড় রুমটা নেবে। সে কি করবে? এটা রুম দেখবে, এটা রুম দেখবে, এটা রুম দেখবে, এটা রুম দেখবে, এটা রুম দেখবে। ঠিক আছে? তাহলে সে কতভাবে দেখতে পেলো? দেখো কয়টা, তার কাছে অপশন কয়টা রুম দেখতে পাবে সে। তাহলে এম দেখতে পাবে হচ্ছে 5টা ফাঁকা রুম আছে, সেই 5টা উপায়ে কিন্তু দেখতে পাবে। এই জন্য বলছি দেখো কোনো একটি প্রক্রিয়া এম বিভিন্ন উপায়ে, তাহলে এম বলছে 5টা রুম যদি তুমি দেখাও ওকে, তাহলে এম কিন্তু 5 ভাবে চুজ করতে পারবে। তাহলে এটা যদি ও নিয়ে নেয়, ধরে না এই রুমটা ওর ভালো লাগছে, জানলা টানলা আছে সমুদ্রের ধারে, ও নিয়ে নিল এটা, তাহলে এই রুমটা তো ব্লক হয়ে গেল, ও নিয়ে নিছে এটা। তাহলে সে এম বিভিন্ন উপায়ে সম্পন্ন করে দিতে পারে, সে 5 ভাবে রুম চুজ করতে পারে, কিন্তু 5টা রুমে তো আর নিতে পারবে না, সে একটা রুম নিতে পারবে। সে 5 ভাবে চুজ করতে পারলো ঠিকই, কিন্তু একটা রুম নেবে। তাহলে এই রুমটা ওর কাছে, এই নীলের কাছে কিন্তু ব্লক হয়ে গেল, কারণ সে ওইটা নিয়ে নিছে। 5 ভাবে চুজ করতে পারবে, কিন্তু একটা রুম নিয়ে যাওয়ার পর এবার নীল যাওয়ার পর সে গেল, তার কাছে কয়টা রুম দেখতে হবে? যে 4টা। তাহলে এন এর কাছে অপশন থাকবে 4টা, তাহলে এন এর কাছে অপশন থাকবে কয়টা? 4টা। ধরে নাও এই রুমটা নিয়ে নিছে, তাহলে এই যে পাপাই বলে তোমাদের বন্ধুটি, সে কিন্তু আর 4 ভাবে বা 5 ভাবে রুম চুজ করতে পারবে না, 5টা রুম দেখতে পারবে না। সে কয়টা রুম তার কাছে অপশন থাকবে? 3টা রুম। তাহলে পি এর কাছে বলছে 3টা রুম অপশন থাকবে, সে একটা রুম চুজ করতে পারবে। তাহলে বলছে এই যে 3জন তোমরা বন্ধু গেলে, মদন নীল পাপাই, তাহলে তারা মোট কতভাবে রুমগুলো চুজ করতে পারে? বলছে 60 উপায়। তাদের ক্রস করে দাও, ক্রস করার পর যে রেজাল্টটা আসবে সেটাই। এই যে এম এর কাছে 5, এন এর কাছে 4, এন এর কাছে, পি এর কাছে 3, তাহলে তারা 60 উপায়ে বা 60 ভাবে 60 ভাবে এই রুমগুলো চুজ করতে পারে। পি এর পছন্দ, এম এর ধরনের পছন্দ হলো এইটা নিল, এইটা নিল, এইটা নিল, এইটা নিল, এইটা নিল, যে কোনো একটা নিল। এইভাবে তারা এলোমেলো করে 60 উপায়ে কিন্তু রুম চুজ করতে পারে। 60 উপায়ে, বুঝতে পারছো? 60 উপায়ে 5টা রুম 60 উপায়ে এক্সচেঞ্জ করতে পারে। তাহলে এটা কিন্তু সূত্র মনে রাখবে। কখন কোথায় কোন সূত্র ইউজ হবে। দেখো এরপরে আমাদের
এই কতগুলো সূত্র জানতে হবে। কি সূত্র বলছে, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু একযোগে নিয়ে বিন্যাসের সংখ্যা যখন r এর ভ্যালু n এর থেকে ছোট সমানের ক্ষেত্রে কি করব এটা আসছে। আগে ভালো করে বুঝবে, আমি যে তোমাদের বিন্যাস প্রথম দিকে আমি দিলাম না 3টে ডিজিট 2 3 4, এরপরে বললাম 3টে সংখ্যা থেকে দুটি করে নিয়ে 3টে তোমাদের ডিজিট দিলাম, 3টে ডিজিট বললাম দুটি করে সংখ্যা, দুটি করে ডিজিট নিয়ে কতগুলি সংখ্যা গঠন করা যাবে। বলছে এভাবে তো আমরা বের করবো না, সূত্রের সাহায্যে বের করবো। এখানে কয়ভাবে হয়েছিল বলো তো? 6 ভাবে, সেটা সূত্রের সাহায্যে আমরা বের করব। তাহলে তোমরা কিন্তু সূত্রটা যা মনে রেখো, সূত্রটা কি করে আসলো আমি আর এটা বললাম না। তাহলে বলছে n সংখ্যক বস্তু, এই যে সূত্রটা মনে রাখবে NPR, মনে রাখবে এটা সূত্র যে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল। আমাদের যেহেতু এমসিকিউ সেই জন্য সূত্রটা কি করে আসলো না আসলো এত কিছু আমি ডিটেলসে গেলাম না। তাহলে মনে রাখবে যে NPR, P ফর পারমিউটেশন, n সংখ্যক এই যে 3টা তোমাদের সংখ্যার মধ্যে দুটি সংখ্যার পারমিউটেশন। দেখো লেখার স্টাইলটা কিন্তু P এর এই সাইডটার উপরে একটু nটা থাকবে, আরটা কিন্তু P এর নিচে থাকবে। NPR, n ফ্যাক্টরিয়াল, আমি আসছি ফ্যাক্টরিয়ালের ব্যাপারটা, শুধু মনে রাখবে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল। এটা সূত্রটা কিন্তু মনে রাখবে যে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুর একযোগে নিয়ে বিন্যাসের সংখ্যা আমরা কিন্তু NPR সূত্রের সাহায্যে আমরা বের করব। তাহলে এই যে আমি বললাম তোমাদের যে তিনটি তোমাকে ডিজিট দিলাম, 3টি ডিজিট নিয়ে বললাম যে দুটি করে তুমি ডিজিট নিয়ে কয়টা সংখ্যা গঠন করতে পারো, সেটা আমরা বারবার না লিখে এই সূত্রের দ্বারা আমরা করব, সেটা আসছি। তাহলে এই সূত্রটাকে 1 নাম্বার দিলাম এবং ইম্পর্টেন্ট। এবার বলছে দেখো যখন আরটা n এর সাথে কি ছোট তখন, এবার যখন আরটা n এর সাথে সমান হয়ে যাবে বা n বা r সমান হয়ে যাবে তখন কি হয়ে যাবে বলেছে সূত্রটা NPN ইজ ইকুয়াল টু, দেখো উপরে r এর জায়গায় কত বসাই দিলাম, n বসালাম। এই সূত্রটা হলো r এর ভ্যালু n এর থেকে ছোট, r এর ভ্যালু n এর থেকে ছোট। আর এখানে বলছে n আর r একই, তাহলে এখানে দেখো r এর জায়গায় n বসালো, তার মানে n মাইনাস n r এর ফ্যাক্টরিয়াল। তাহলে উপরে কত হলো n ফ্যাক্টরিয়াল, নিচে হলো আমার 0 ফ্যাক্টরিয়াল, আর 0 ফ্যাক্টরিয়াল মানে 1, এটা আমি প্রুফ করে দেখাবো। তাহলে এই ফর্মুলা দুইটা কিন্তু মনে রেখো। 2 নাম্বার, এখানে কি বললাম 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, ঠিক আছে, 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1। এইখানে বোঝাচ্ছে আর বলতে হচ্ছে এই যে 3টে সংখ্যা নিলে 3টে ডিজিট নিলাম না, 3টে ডিজিট নিয়ে সেটা হলো n হলো এখানে 3, আর আর হলো এই যে 3টে ডিজিট থেকে দুটি করে ডিজিট নিয়ে সংখ্যা তৈরি করলাম, সেটা হলো আর, দুটি করে নিলাম। তাহলে এখানে দেখো n এর ভ্যালু r এর থেকে ছোট, না r এর ভ্যালু n এর থেকে ছোট, উল্টা বললাম, r এর ভ্যালু n এর থেকে কিন্তু ছোট। তাহলে এই ঘটনার ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা ইউজ করব। বোঝা গেছে কোথায় কোন সূত্র ইউজ করব? n বলতে এখানে 3টি ডিজিট, দুটি করে ডিজিট নিয়ে কতটি সংখ্যা গঠন করা যাবে, সেটাই হলো এই সূত্র। এবার এখানে বলছে কি 3টি সংখ্যার মধ্যে 3টি করে নিয়ে আমি কতগুলো সংখ্যা গঠন করতে পারবো, তাহলে তার ফর্মুলা হচ্ছে এটা। এবার কতগুলো নোট আমি বলি যে n ফ্যাক্টরিয়াল মানেটা কি। মনে রাখবে n ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3, এইভাবে কমতে 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 3 2 1 এইভাবে চলবে। এবার ধরে নাও তোমাকে আমি বললাম 6 ফ্যাক্টরিয়াল, তাহলে এই যে 6 থেকে 1 বাদ ইন্টু 5, 6 থেকে 2 বাদ 4, 6 থেকে 3 বাদ, তাহলে এইভাবে কত 3, তারপর 6 থেকে দেখো 4 বাদ তাহলে 2, তারপর 6 থেকে 5 বাদ 1, তাহলে লাস্টে কিন্তু স্টপ হবে 1, এই জন্য 3 2 1 এইভাবে কিন্তু লাস্টে শেষ হবে এবং এইভাবে সূত্রটা যাবে। তাহলে আমি যদি বলি যে 5 ফ্যাক্টরিয়াল, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, যদি আমি বলি 4 ফ্যাক্টরিয়াল, 4 ইন্টু দেখো 3 ইন্টু 2 ইন্টু 1 7, আমি যদি বলি 3 ফ্যাক্টরিয়াল, তাহলে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল মানে কত হবে 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 2 ফ্যাক্টরিয়াল 2 ইন্টু 1, তাহলে 1 ফ্যাক্টরিয়াল 1। এবার যদি আমি বলি যে 0 ফ্যাক্টরিয়াল, সেটাও 1, এটা আসছি প্রুফ। তাহলে 1 কিন্তু 1 ফ্যাক্টরিয়ালও হয় আবার 0 ফ্যাক্টরিয়ালও হয়, এই দুইটা কিন্তু স্পেশাল মনে রাখবে। এবার n ফ্যাক্টরিয়াল থেকে জিনিসগুলো আসি। n ফ্যাক্টরিয়াল মানে দেখো
n ইন্টু n মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল লেখা যায়। কেন বলো তো n ইন্টু n মাইনাস ফ্যাক্টোরিয়াল লেখা যাবে? কারণ হচ্ছে এখান থেকে তুমি যদি হিসেব করো তাহলে এই nটাকে ভেবে n থেকে 1 কম 2 কম এইভাবে চলতে চলতে লাস্টের শেষেরটা কম। যেমন আমি দেখো 6 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। দেখো এটা লেখা যায় কিনা, 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল লেখা যায় কিনা, 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। দেখো 6 ইন্টু এই যে এই ফর্মুলা অনুসারে কেউ যদি বলে যে না আমি n ফ্যাক্টোরিয়ালটাকে এখানে শেষ করব, n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু তার ফ্যাক্টোরিয়াল লিখতে পারে। তার মানে আমি বলতে চাচ্ছি কেউ যদি এইভাবেও লাগে যে 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, দেখো এইভাবেও লেখা যায়। তাহলে তুমি কোথায় ফ্যাক্টোরিয়াল দেবে এটা কিন্তু নির্ভর করবে কিভাবে সংখ্যাটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটাকে লেখা যায় দেখো 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এটাকে লেখা যায় 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এটাকে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে কিন্তু লেখা যায়। তাহলে কোথায় কিভাবে লিখছি কিন্তু ভালো করে ব্যাপারটা বুঝতে হবে যে আমি কোথায় কিভাবে কি দিয়ে লিখছি, ঠিক আছে? আচ্ছা, এবার বললাম যে 0 ফ্যাক্টোরিয়ালটা কি করে 1 হলো। দেখো 0 ফ্যাক্টোরিয়াল হাউ ইট পসিবল, 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1। দেখো এনপিআর মানে ফর্মুলাটা হলো কি জানি, n ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে n মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। এবার আর এর জায়গায় n বসাও, তাহলে npn ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস n তার ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? n মাইনাস n তার ফ্যাক্টোরিয়াল। তাহলে npn একটু আগে কত পেলাম বলো তো, n ফ্যাক্টোরিয়াল পেলাম না, এই সেটটা n ফ্যাক্টোরিয়াল, আর এদিকে হলো n ফ্যাক্টোরিয়াল, আর এখানে হলো 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো এই যে 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কি পেলে, n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল, কাটাকুটি করে কত 1, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল সবসময় মনে রাখবে সেটা কত 1। এবার কতগুলো জিনিস আমি একটু বলি। এই যে প্রশ্ন হলো স্যার নেগেটিভ কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল হবে না। এই যে কোনো ভগ্নাংশ আকারে 1/4 তার ফ্যাক্টোরিয়াল এগুলো হবে না। তাহলে কোনগুলো হবে? স্বাভাবিক সংখ্যার একমাত্র কিন্তু ফ্যাক্টোরিয়াল হবে, যদিও 0 স্বাভাবিক সংখ্যা নয়। 0 ফ্যাক্টোরিয়াল কিন্তু অর্থহীন হলো তার মান কিন্তু 1 ধরা হয়, ঠিক আছে? মনে রাখবে যে স্বাভাবিক সংখ্যার আমরা ফ্যাক্টোরিয়ালগুলো করব, কি করব? স্বাভাবিক সংখ্যার ফ্যাক্টোরিয়াল আমরা করব হচ্ছে স্বাভাবিক সংখ্যার, এটা নোটেও লিখতে পারো, স্বাভাবিক সংখ্যার ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল হবে। জাস্ট ইনক্লুড কিন্তু 0 ফ্যাক্টোরিয়ালটাও হয়। 0 ফ্যাক্টোরিয়াল 0 যদিও আমাদের স্বাভাবিক সংখ্যা নয়, হ্যাঁ, কিন্তু 0 ফ্যাক্টোরিয়াল অর্থহীন হলেও সেটা কিন্তু 1 ধরা হয়, ঠিক আছে? এইগুলো কিন্তু একটু মনে রেখো। এবার আমি আসি এই সূত্রটা দিয়ে সহজে কি করে কোনো একটা কোশ্চেনের আমরা বিন্যাস বের করতে পারবো। যেমন ধরে নাও এনপিআর, কি বললাম যে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে, এখানে যেমন আমি 3টা বস্তু নিলাম, 3টা সংখ্যা নিলাম, সেটা হলো n, 2টি করে ডিজিট মানে 8টা হলো ডিজিট, একসঙ্গে নিয়ে বিন্যাস কত? তাহলে ফর্মুলা কি বলতো, এই যে 3p2, 3p2 কত? দেখো এই যে n ফ্যাক্টোরিয়াল মানে 3 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 3 মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত হচ্ছে? 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে 6। এই যে ওখানেও কিন্তু 6 বের হয়েছিল। দেখো 3টি সংখ্যার মধ্যে 2টি করে নিয়ে আমি কতগুলো সংখ্যা গঠন করতে পারবো? 6টা। তাহলে আমরা ওগুলো আর বের করার প্রয়োজন নেই, এই যে সূত্রের দ্বারা আমরা করব। এবার যদি বলি যে 3টি সংখ্যার মধ্যে 3টি করে সংখ্যা নিয়ে আমি কতভাবে তৈরি করতে পারবো, তাহলে হচ্ছে 3p3, তার মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল মানে এখানেও কিন্তু হবে কত? 6। বোঝা গেছে? এই সূত্রগুলো কোথায় ইউজ করব? 3টি সংখ্যার মধ্য থেকে আর 2টি করে সংখ্যা একযোগে নিয়ে আমি কতগুলো সংখ্যা গঠন করতে পারবো, এগুলো তো আর লিখে আমরা বের করবো না, এগুলো সূত্রের সাহায্যে, পরবর্তীকালে সূত্র আসছে আধুনিক, সেই সূত্রের সাহায্যে আমরা কিন্তু এগুলো সহজেই বের করতে পারবো। জাস্ট তোমার খুব সূত্রটা মনে রাখতে লাগবে, npr মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল, আর npn ইজ ইকুয়াল টু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। এই যে প্রোটেকশন লাইন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, প্রোটেকশন বা এই যে আমি বক্স করে দিলাম সেগুলো কিন্তু হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, হ্যাঁ, এগুলো কিন্তু মনে রাখতে লাগবে। দেখো এই সূত্রটা ইম্পর্টেন্ট, কিছু এমসিকিউ আমরা সলভ করার জন্য কিছু সূত্র জানা দরকার। দেখো n সংখ্যক অক্ষরের মধ্যে n সংখ্যক অক্ষর বলছে p সংখ্যক a, q সংখ্যক b আর r সংখ্যক c
এবং অন্য অক্ষরগুলি একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা n ফ্যাক্টোরিয়াল p ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল বাই p ফ্যাক্টোরিয়াল ইন্টু q ফ্যাক্টোরিয়াল ইন্টু কি হবে r ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। এই ফর্মুলাটা মনে রাখবে। এবং কোন ধরনের অঙ্কে, ধরে নাও তোমাকে আমি বললাম কমার্স শব্দগুলির অক্ষরগুলি কত রকমের বিন্যস্ত করা যায়। এই যে কমার্স আমি লিখলাম, এই কমার্সকে তুমি কতভাবে এলোমেলো করে লিখতে পারো। ধরে নাও আমি কমার্স একবার লিখব, কেউ বললে সি এর জায়গায় এম এর জায়গায় সি দিল, সেটা একটা অক্ষর হবে। কেউ ওর জায়গায় আর বসালো, আর এর জায়গায় ও বসালো, সেটা একটা অক্ষর হবে। সি এর জায়গায় ধরে নাও ই বসালো, ই এর জায়গায় সি বসালো, সেটাও একটা অক্ষর হবে। তাহলে বলছে তুমি এভাবে কতগুলো কমার্স শব্দকে এলোমেলো করে লিখতে পারবা। এই ধরনের সূত্র কিন্তু তখন ইউজ হবে। তখন করবো কি করে, তখন দেখবো যে কমার্স শব্দের মধ্যে আলাদা আলাদা অক্ষর কি আছে। দেখো এন সংখ্যক অক্ষরের মধ্যে বলছে পি সংখ্যক এ, কিউ সংখ্যক বি, আর সংখ্যক সি। এরকম আমরা বের করব যে এই কমার্স শব্দগুলোর মধ্যে অক্ষরগুলো আমাদের আলাদা আলাদা আলফাবেটগুলো কি কি আছে। দেখো একটা আছে সি, সমাধান পদ্ধতিটা ভালো করে বুঝবে। এটা সমাধানটা ধরে নাও সি আছে, একটা ও আছে, আর এম আছে, ই আছে, আর আছে, আর দেখো এই কয়টা কমার্স শব্দের মধ্যে আলাদা আলাদা আলফাবেট গুলো দেখো কি কি আছে। একটা হলো সি, একটা আছে ও, একটা আছে এম, আর একটা হলো ই, আর হলো আর। এইগুলোই আলাদা। তাহলে এবার এখানে দেখতে লাগবে সি কয়টা আছে। দেখো এটাই বলছে পি, পি সংখ্যক এ, তাহলে সি আছে এখানে দুইটা। এইভাবে বের করে, ঠিক আছে। সি আছে দুইটা। দেখো ও কয়টা আছে, একটা। এম কয়টা, দুইটা। ই কয়টা, ই আছে দুইটা। আবার আর কয়টা, একটা। তাহলে বলছি এই কমার্স শব্দের কমার্স, হ্যাঁ কমার্স এই শব্দটির যদি আমি শব্দটির অক্ষরগুলি বিন্যাস পাওয়া যাবে। দেখো অক্ষরগুলির বিন্যাস সংখ্যা আমাদের কি বলছে বলতো, এন ফ্যাক্টোরিয়াল। এন ফ্যাক্টোরিয়াল মানে কমার্স শব্দগুলোর মধ্যে কয়টা অক্ষর আছে। দেখো 1 2 3 4 5 6 7 8, সেটাই বলছে এন ফ্যাক্টোরিয়াল। সে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল। এবার বলছে এর নিচে হলো পি ফ্যাক্টোরিয়াল। পি সংখ্যকে কয়টা, এইগুলো হলো পি। তাহলে পি আছে তোমার দুইটা। কিউ ধরে নাও এখানে যতগুলো পাবে সবগুলোর ফ্যাক্টোরিয়াল লিখে দিবে নিচে। 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়ালটা না লিখলেও হয়, 2 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে 8 ফ্যাক্টোরিয়াল বাই এখানে 2 2 2 8 হবে। তাহলে এখানে কত হচ্ছে বলতো 8 ফ্যাক্টোরিয়াল। এখানে আরো এই দেখো কাটাকাটিটা আবার ভালো করে দেখাই দেই। 8 ফ্যাক্টোরিয়াল দেখছো উপরে, আবার নিচে 8 কেটে দিয়ে আবার 1 ফ্যাক্টোরিয়াল লিখো না। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল মানে কি 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 বাই 8 কাটলো। এটা যদি আমি গুণ করি তাহলে 540। তাহলে এই যে কমার্স শব্দটির যদি আমি বিন্যাস করি বা এলোমেলো অক্ষর করে লিখি, তাহলে কিন্তু তখন সেটা বিন্যাস করা যায়, মানে এলোমেলো ভাবে আমি লিখতে পারি 540 বার। ঠিক আছে, 540 বার কিন্তু আমি এই শব্দটার বিন্যাস করতে পারি 540 বার। বুঝতে পারছো? ধরুন আমি তোমাকে বললাম সাকসেস। এই সাকসেস শব্দটি অক্ষরগুলি তুমি কতভাবে তুমি বিন্যস্ত করতে পারো। ভুল লিখলাম, সাকসেস বানান SUCCE, কারণ বড় হাতে লিখলে অনেক সময় কনফিউশন হয়ে যায়। তাহলে দেখো এখানে আলাদা আলাদা অক্ষর কি আছে, এস আছে, ইউ আছে, সি আছে, ই আছে। এই কয়টাই আছে, তাই না? আলাদা আলাদা SUCEA। এস তো আমি লিখে দিলাম। এস আছে 3টা, ইউ আছে 1টা, সি আছে 2টা, আর ই আছে 1টা। তাহলে বিন্যাসের সংখ্যা এখানে শর্টকাট করে এইভাবে করবে, বিন্যাসের সংখ্যা। তাহলে কথা হবে বলো তো, উপরে দেখো সাকসেসের মধ্যে কয়টা তোমার অক্ষর আছে, 3 3 6, উপরে হচ্ছে 7, আর নিচে হলো দেখো এইগুলোর ফ্যাক্টোরিয়াল। 1 এর ফ্যাক্টোরিয়াল লিখবে না, 3 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে আছে তোমার 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর নিচে দেখো 3 ইন্টু 2 ইন্টু 1, আর 2 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 1, 2 2 কাটলো, 3 3 কাটলো, 2 দিয়ে দেখো 2 যায় এখানে 10, আর এখানে হলো 42, 6 7 42 আর 10, তাহলে 420 বার এই যে সাকসেসের বিন্যাস তুমি করতে পারবে 420 বার। বুঝা গেছে? তাহলে এই সূত্রটা কিন্তু অক্ষরগুলোর ক্ষেত্রে ব্যবহার হবে।
ঠিক আছে। দেখো আর একটা সূত্র, সেটা হলো যে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু থেকে একযোগে 8টি বস্তু নিয়ে বিন্যাসের সংখ্যা নির্ণয়, যেখানে r বার পুনরাবৃত্ত হতে পারে। দেখো যদি এখান থেকে বলতো যে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে 8টি বস্তু নিয়ে বিন্যাসের সংখ্যা কত, তখন আমাদের সূত্রটা হতো npr, n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তুর বিন্যাসের সংখ্যা। যখন nটা r এর থেকে কি বড়, তখন হতো আমার n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। যখন nটা r এর থেকে ছোট, সরি তো ভুল লিখছি প্রত্যেকবারে, 8টা n এর থেকে ছোট, সেক্ষেত্রে 8টা কিন্তু পুনরাবৃত্ত হবে না। যেমন আমি তোমাদের 3টি ধরে নাও সংখ্যা দিলাম, যে 2 3 ডিজিট দিলাম, 2 3 4, 2 3 4 থেকে আমি বললাম যে একই অঙ্ক বারবার ব্যবহার না করে 2টি করে ডিজিট নিয়ে কটি সংখ্যা গঠন করা যাবে। তাহলে তুমি করছো হচ্ছে 2 3 3 2, তারপরে হচ্ছে তোমার কত 2 4 4 2, এবার হচ্ছে 3 4 4 3, কয়টা সংখ্যা গঠন হলো 4 3, 6টা। এখান থেকে কয়টা হলো 6টা। তাহলে সেক্ষেত্রে কিন্তু সূত্রটা হবে এইটা, বুঝতে পারছো? সেক্ষেত্রে সূত্রটা হবে এবার এটা কি বলছে যে r বার যদি পুনরাবৃত্ত হয়, বলছে তখন এই যে এটার ফর্মুলা মনে রেখো, যে নির্ণয় বিন্যাসের সংখ্যা, নির্ণয় পুনরাবৃত্ত হতে পারে বিন্যাসের সংখ্যা। ব্যাপারটা আমি বলছি, বিন্যাসের সংখ্যা মনে রাখবে n এর পাওয়ার হচ্ছে n, প্রত্যেক বস্তুকে r বার পর্যন্ত বারবার যদি নেওয়া যায়, তাহলে বলছে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুর একযোগে বিন্যাসের সংখ্যা। তোমাদের বইয়ে দেখবে এই যে এই জিনিসটা লেখা আছে, এইটা আর এটা কিন্তু সেম টু সেম। যদি প্রত্যেক বস্তুকে r বার পর্যন্ত বারবার নেওয়া যায়, তবে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু একযোগে বিন্যাসের সংখ্যা নির্ণয়। তার মানে সূত্রটা হবে n টু দি পাওয়ার r। তার মানে কি বলছে, যে তুমি যে 3টি ডিজিট নিলে, এই 3টি ডিজিট 2টি করে ডিজিট নিয়ে কটি সংখ্যা গঠন করা যাবে, r বার পুনরাবৃত্ত হতে পারে। মানে তোমার এই যে 2টা ডিজিট তুমি পরপর লিখতে পারো। যেমন এখানে কি 2টা অঙ্ক পরপর আমরা ব্যবহার করিনি, যদি করতাম তাহলে কি হতো, আমি একটা 2 2 নিতাম, একটা 3 3 নিতাম, একটা কি 4 4 নিতাম, সেক্ষেত্রে কয়টা সংখ্যা হতো বলো তো? 9টা। টোটাল কয়টা হতো? 9টা। সেটাই বলছে r বার পুনরাবৃত্ত হতে পারে। r বার পুনরাবৃত্ত হতে পারে মানে 2টি ডিজিট তুমি কিন্তু পরপর লিখতে পারো, 2টি ডিজিট কিন্তু তুমি পরপর লিখতে পারো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে দেখো, এটা যদি আমি ফর্মুলাটা ইউজ করতাম, এখানে বলতে আর কত, n কত 3, এখানে আরও কত 3, পরপর ব্যবহার করতে, মানে এখানে কয়টা হতো বলো তো? 9টা। তাহলে এখানে হতো এই যে 3 টু দি পাওয়ার কত বলো তো? 2, 3 টু দি পাওয়ার 2, n এর পাওয়ার হচ্ছে 2, তার মানে কত? 9টা। বুঝতে পারছো কি? n টু দি পাওয়ার r কোথায় ব্যবহার করব? যখন পুনরাবৃত্ত হবে 8টা। পুনরাবৃত্ত মানে 2টি ডিজিট পরপর যখন আমি ব্যবহার করতে পারবো। আর যখন পরপর ব্যবহার করতে পারবো না, তখন বলছে npr, n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r তার ফ্যাক্টরিয়াল। তখন কিন্তু তখন সেক্ষেত্রে কিন্তু এখানে যদি আমি বসাই, তাহলে 6 পাবো, আর এখানে বসালে হলো 9 পাবো। ধরে নাও একটা ফুটবল খেলা হবে। আর একটা বলি উদাহরণ, তাহলে ব্যাপারটা বুঝতে। এখানে দেখো তোমাদের একটা অঙ্ক দিয়ে রাখছে, পরপর 3টি ফুটবল খেলার ফলাফল কত উপায় হতে পারে। পরপর 3টি ফুটবল খেলার ফলাফল কত উপায় হতে পারে। পরপর আমি 3টা টিম নিয়ে খেলাবো। ধরে নাও তুমিও খেলতে গেছো, পরপর একটা টিম, এখানে ধরে এই 2টা টিম আছে এখানে, মোহনবাগান, যাই হোক আমাদের মোহনবাগান ওগুলো আসি না এখন, ইস্ট বেঙ্গল, মোহনবাগান ওগুলো বাদ দাও। ধরে নাও 2টা এ একটা টিম, বি একটা টিম। আমি এখানে একটা মাঠ, ফুটবল খেলার মাঠ, এখানে আমি ওদের খেলাবো। আমি এই জায়গাটায় কি করব, যে খেলাবো, এদিকে গোল পোস্ট, এদিকে গোল পোস্ট। তাহলে এ আর বি এই ফুটবল খেলার মাঠে ওরা খেলবে। তাহলে কি 3বার খেলবে, আমি 3বার খেলা আয়োজন করছি, 3বার খেলা আয়োজন করছি। তাহলে কি 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 হতে পারে খেলাগুলো? হতে পারে জয়, কোনো একটা টিম জিতবে, কোনো একটা টিম হারবে, সেটা পরাজয় হতে পারে, এমনও হতে পারে ড্র। তাহলে এবার প্রশ্ন হলো, এই 3টার বাইরে কি হবে? জয়, পরাজয় আর ড্র, এই 3টাই ঘটনায় না ঘটবে। এবার জয়, পরাজয়, হারা, জিতা এবং ড্র। তাহলে ধরে নাও আমি প্রথম মাঠটায় যখন খেললাম, তখন হতে পারে ড্র হলো,
তারপরে আবার খেলাম ড্র হলো, আবার খেলাম ড্র, এইরকম কিন্তু রিপিট হচ্ছে। দেখো একটা রিপিটিং ব্যাপার আসে, রিপিট হতে পারে। ধরে নাও জয় হলো, তারপরে আরও খেললো, জয় হলো, আরও খেললো এই টিমটা যে এই টিমটায় বারবার জিততেছে, ঠিক আছে, তাহলে ওরা জয় হলো। বা এই টিমটায় বারবার হেরতেছে, পরাজয় হলো। এমনও হতে পারে জয় হলো প্রথমটা, পরাজয় হলো এবং ড্র। তাহলে প্রতিটি খেলার ফলাফল তিনটির যে কোনো একটি হতে পারে, হয় জয়, পরাজয়, ড্র। এবার রিপিটও হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমি মোট ফলাফল কত পেতে পারি? বলছে ফলাফল বলছে এখানে এন কত বলো তো 3। তাহলে তিনটে পার্ট, এন বলতে এখানে 3। এবার আর তিনটি উপায় হতে পারে, জয়, পরাজয়, ড্র। তাহলে আর এর ভ্যালু 3। তাহলে এক্ষেত্রে বিন্যাসের সংখ্যা বা ফলাফলের সংখ্যা হতে পারে কিন্তু n⁻r বা 3⁻3, 27টি ফলাফল হতে পারে কিন্তু এইভাবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে মোটামুটি কিন্তু আর একটা সূত্র আছে, তাহলে মোটামুটি আমাদের বিন্যাসের সূত্রগুলো শেষ। এরপরে আমরা অঙ্ক করব। আচ্ছা, বৃত্তাকার বিন্যাস এটা আমি পরের দিন শেখাবো। তো আজকে আমরা কয়েকটা এমসিকিউ করি। দেখো প্রথমটা একটু বোঝার অঙ্ক। কি বলছে? এন ও এম, এন এর থেকে এম বলছে কি বড় দুটি অখণ্ড সংখ্যা n × n-1 n-2 ডট ডট করে n-m, এটা বলছে এইখানে ABCDর মধ্যে কোন অপশনটা হবে। তো দেখো কিভাবে করব, বইটা কিন্তু বের করবো। এটা হচ্ছে প্রশ্নমালা হচ্ছে 7A, হ্যাঁ, বিন্যাস। আমরা কিন্তু বিন্যাসের যাবতীয় আজকে করব অঙ্কগুলো। এখানে কি কি দেওয়া আছে? n × n-1 n-2 এইভাবে দিয়ে রাখছে হচ্ছে n-m, এত দূর দিয়ে রাখছে। এবার দেখো তো এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি n × n-1 n-2 ডট ডট করে এখানে n-m, আর এখানে আমি গুণ করলাম এর সাথে n-m -1 n-m -2, এইভাবে চলতে 3 2 1 এইভাবে করলাম। এবার এই যেহেতু এই জিনিসটা একটু বেশি আছে, এক্সট্রা আছে, সেই জিনিসটা আমি নিচে লিখে দিলাম n-1 n-m -1 n-m -2 ডট ডট করে 3 2 1। দেখো উপরে নিচে কাটাকুটি করবে, তাই না? উপরে নিচে কাটাকুটি যাবে। এবার আমরা n ফ্যাক্টরিয়াল মানে কি জানি? n × n-1 n-2 এইভাবে যাবে এবং লাস্টে দেখো 3 2 1 এই টার্মটা থাকবে, আর এখানে এক এক করে কমবে। মাঝখানে তো আরো অনেক কিছু হতে পারে, তাহলে এখানে দেখো তাই ঘটছে। n × n-1 n-2 মাঝখানে কি থাকে? লাস্টে দেখো n 3 2 1, তাহলে আমার কত আসে? উপরটা দেখো লেখা যায় n ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এবার n ফ্যাক্টরিয়াল লিখতে গেলে আমার কি কি জিনিস জরুরি? n থাকতে লাগবে, n এর থেকে 1 কম থাকতে লাগবে, n এর থেকে 2 কম থাকতে লাগবে, এবং লাস্টের টার্মটা দেখবে 1 2 3 3 2 1 এইভাবে বললেও হয়। 1 2 3 এইভাবে এদিক থেকে আসলে 1 2 3 3 2 1 এই টার্মটা থাকতে লাগবে। এইখানে দেখো এই ঘটনায় ঘটছে n, এটাকে n ভাবো, গোটাটাকে n যদি ভাবো, n এর থেকে 1 কম মানে n-m -2 পাবে। এবার এইটুক ঘটনা ঘটছে n × n-1। তারপরেরটা যদি আমি লিখতাম n × n-m -3 হতো, তার মানে এটা হতো n-2, এবং লাস্টে দেখো 3 2 1 আসে, তার মানে এখানে কি হবে? n ফ্যাক্টরিয়াল মানে এখানে কি হবে? n-m -1 তার ফ্যাক্টরিয়াল হবে। বুঝতে কি পারছো? তাহলে এটা কোন অপশনটা হবে বলো তো? n-m -1, তার মানে এটা অপশন ডি নাম্বারটা হবে। এবার 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা বলছে 0 ফ্যাক্টরিয়াল মানে কত? এটা কি? আচ্ছা, 0 ফ্যাক্টরিয়াল মানে হতো কত? 1। তাহলে এটা ডাইরেক্ট অ্যান্সার। এইটাও কত বলো তো? m × m-1 m-2 ডট ডট করে 3 2 1 কত হবে বলো? এই যে m ফ্যাক্টরিয়াল হবে। এইটা n × n-1 n-2 তার ফ্যাক্টরিয়াল, এটা কত হবে? n ফ্যাক্টরিয়াল, তাই না? এইভাবে যদি চলতে থাকে, এই যে এখানে স্টপ করেছে n ফ্যাক্টরিয়াল, এই যে এটা কত হবে? n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা কত হবে যখন 4টি বস্তু কখনোই একসঙ্গে থাকবে না। ভালো করে বুঝবে। যদি বলতো n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুর, r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা কত হবে, তখন আমাদের 1 মিনিট দেখা যায় না,
দেখো যদি বলতো যে n সংখ্যক কোনো বস্তু থেকে r সংখ্যক বস্তুর আমাদের বিন্যাস বের করো, তখন কি হতো, npr এই ফর্মুলাটা হতো n ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে n মাইনাস n মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল, এটা হতো। তার মানে npr এই ফর্মুলাটা দিয়ে বের করতাম, npr এই ফর্মুলাটা ইউজ করতাম। এবার বলছে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা বের করো যখন চারটি বস্তু কখনোই থাকবে না, চারটি বস্তু কখনোই n থেকে চারটি বস্তু থাকবে না, তার মানে n মাইনাস 4 এই যে এই বস্তু থেকে, এই সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তুর আমার বিন্যাস সংখ্যা বের করতে পারছে। বোঝা গেছে, চারটি সংখ্যক n সংখ্যকে থাকবে না, তার মানে কি n থেকে বিয়োগ করে দেবো চারটি সংখ্যক বস্তু, তাহলে n মাইনাস 4 এই সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বিভিন্ন বস্তুর বিন্যাস সংখ্যা বের করতে বলছে। তার মানে কোনটা হবে বলো তো, এখানে n এর জায়গায় জাস্ট n মাইনাস 4 পি আর, এটা হবে। তার মানে এটা কোন অপশনটা হবে, সি নাম্বার অপশনটা। দেখো বুঝতে পারলে কিনা। দেখো নিচের বলছে কোনটি 10p3 এর মান, তাহলে এটা ক্যালকুলেটরও করতে পারো, যেহেতু তোমাদের এমসিকিউ ক্যালকুলেটরও করলে তাড়াতাড়ি হবে। এবার যদি ক্যালকুলেটর স্যারেরা নিয়ে নেয় তখন কি করবে, তখন হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেটর যে দেবে এমন কোনো গ্যারান্টি নেই, যদি না দেয় তাহলে কি করবো, এই যে ক্যালকুলেশন। আমাকে কার ভ্যালু বের করতে বলছে, 10p3 এটার ভ্যালু বের করতে বলছে। আর আমরা জানি npr এর ফর্মুলা কি জানি, n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল। দেখো আর এর জায়গায় 3, দেখো আর এর জায়গায় 3 আর হচ্ছে n এর জায়গায় 10 আছে, তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি কি হবে বলতো, 10 ফ্যাক্টরিয়াল বাই এই যে 10 মাইনাস 3 তার ফ্যাক্টরিয়াল। এবার উপরে হলো আমার 10 ফ্যাক্টরিয়াল, নিচে হলো আমার 7 ফ্যাক্টরিয়াল। এখানে দেখো 10 ফ্যাক্টরিয়ালকে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু, দেখো পয়েন্টটা কত লেখা যাবে বলো তো, 7 ফ্যাক্টরিয়াল। কায়দা করে 7 ফ্যাক্টরিয়াল লিখলাম, কারণ আছে, কারণ নিচে দেখো 7 ফ্যাক্টরিয়াল। 7 ফ্যাক্টরিয়াল মানে কি 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এভাবে যেত। চলো সেটাকেই আমি 7 ফ্যাক্টরিয়াল লিখলাম, কারণ হলো নিচে 7 ফ্যাক্টরিয়াল আছে। তাহলে 8 লং 72 আর 10 720, তাহলে এখানে কত হলো 720। 720 কিন্তু এটার অ্যান্সার, বোঝা গেছে, 720। এবার পরে অঙ্কটা দেখো, npr ইজ ইকুয়াল টু x ইন্টু n মাইনাস 1 পি আর মাইনাস 1 হলে নিচের x এর মান কত। তাহলে নিচের তোমাকে x এর মান তোমার বের করতে বলছে। এবার করবোটা কি, দেখো বইটা সামনে রাখবে, তাহলে ব্যাপারটা বুঝতে আরো সুবিধা হবে। তাহলে npr ইজ ইকুয়াল টু x ইন্টু n মাইনাস 1 পি আর মাইনাস 1, আমরা সূত্র ব্যবহার করবো এই সূত্রটা। তাহলে এদিকে যদি আমি ইউজ করি তাহলে কি হবে বলতো, n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল, আর এদিকে হলো x ইন্টু, এদিকে যদি ইউজ করি উপরটা গোটাটা n মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল, নিচেরটা ফর্মুলা কি হবে n মাইনাস আর, তার মানে n মাইনাস আর মানে n মাইনাস 1 মাইনাস আর প্লাস 1 তার কি হবে ফ্যাক্টরিয়াল। তাহলে উপরে কি পাচ্ছি, n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল, এখানে ইজ ইকুয়াল টু x ইন্টু উপরে পাচ্ছি n মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল, আর নিচে দেখো 1 প্লাস 1 মাইনাস 1 কাটবে n মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল পাচ্ছি। এটা তো কাটলো, দেখো n মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল এটা কাটলো। তাহলে উপরে দেখো কি আছে, n ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু x ইন্টু n মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল। এবার কমা করবো কোনটা, এইটাকে। দেখো n ফ্যাক্টরিয়ালকে লেখা যায় n ইন্টু n মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু x ইন্টু n মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল। তার মানে এখানে n ফ্যাক্টরিয়াল n মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল এটা কাটবে, তাহলে x এর ভ্যালু কার সাথে সমান হবে, x এর ভ্যালু n এর সাথে সমান হবে, এটাই অ্যান্সার। তাহলে x ইজ ইকুয়াল টু কি n, তাহলে এখানে কোন অপশনটা হবে, দেখো এ নাম্বার অপশনটা হবে কি না, এ নাম্বার অপশনটা, দেখো বুঝতে পারলে কিনা, এ নাম্বার অপশনটা। পয়েন্টটা দেখো 8 নাম্বারটা কি, এটা 9p5 ইজ ইকুয়াল টু x ইন্টু 9p3 হলে নিচের x এর মান কত। 9p5, হ্যাঁ মনে রাখবেন 9p5, তাহলে এটা হচ্ছে 8 নাম্বার। 9p5 ইজ ইকুয়াল টু x ইন্টু 9p3,
তাহলে এখানে 9 পি ফ্যাক্টরিয়াল মানে এখানে কি হবে 9 ফ্যাক্টরিয়াল বাই 9 মাইনাস 5 তার ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু এক্স ইন্টু উপরে হলো 9 ফ্যাক্টরিয়াল বাই 9 মাইনাস 5 তার এটা 3 হবে 5 কেন 3। তাহলে উপরে হলো দেখো 9 ফ্যাক্টরিয়াল 9 ফ্যাক্টরিয়াল কাটলো 1 বাই এটা কত হবে 4 ফ্যাক্টরিয়াল আর এদিকে হবে x বাই এটা কত বলো তো 6 ফ্যাক্টরিয়াল তাই না x বাই 6 ফ্যাক্টরিয়াল। তাহলে এগুলো লিখি 1 বাই 4 ফ্যাক্টরিয়াল আর এদিকে হলো x ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল। কেন 4 ফ্যাক্টরিয়াল রাখলাম এদিকে একটা 4 ফ্যাক্টরিয়াল আছে। তাহলে 1 বাই এখানে কত 30 তাহলে x বাই এখানে কত হলো 30 তাহলে x এর ভ্যালু কত 30। আচ্ছা x এর ভ্যালু 30 বের হলো। এবার দেখো 9 নাম্বারটা n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে npn এর মান কত আমরা জানি npn মানে কত বলো তো n ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে n ফ্যাক্টরিয়াল কোথাও কি দেওয়া আছে নেই। তাহলে দেখতে হবে যে কোনটা হলো n ফ্যাক্টরিয়ালের সাথে সমান। তাহলে a নাম্বার অপশনটা তো হবেই না কারণ npn কখনোই 1 হয় না তাই না কখনোই 0 হয় না হয় n ফ্যাক্টরিয়াল হয় নাহলে এই 1 আর 0 কোন তাহলে a নাম্বার আর b নাম্বার অপশন কখনোই হবে না হয় c নয় d। তাহলে যে ভ্যালুটা n ফ্যাক্টরিয়াল দেবে সেই ভ্যালুটা npn এর সাথে সমান। বুঝতে কি পারছো 0 আর 1 কখনোই হবে না কারণ npn মানে আমরা জানি কি npn মানে আমরা জানি 9 নাম্বারটা আমরা জানি আমরা বেরও করছিলাম যে আমরা জানি npn মানে কি npn মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল। এবার a নাম্বারে অপশন আছে 1 তাহলে কখনোই 1 হবে না বি নাম্বারে আছে 0 তাহলে 0 হবে না। তাহলে এই সি আর ডি এই দুইটার মধ্যে দেখতে হবে যে কোনটার ভ্যালু n ফ্যাক্টরিয়াল তাহলে npn সেটার সাথে সমান হবে। আমরা প্রথমে ধরে নাও সি নাম্বার অপশনটা চেক করব সি নাম্বার অপশনটা চেক করব সি নাম্বার অপশনটা কি আছে দেখো তো এ আর বি প্রথমেই হবে না এ আর বি এগুলো ক্রসিং। তাহলে সি নাম্বার অপশনটা দেখি n-1 p n-1 এটা আছে। তাহলে এটাও দেখো npn যদি n ফ্যাক্টরিয়াল হয় তাহলে n-1 p n-1 কত হবে n-1 তার ফ্যাক্টরিয়াল সেটা কি n ফ্যাক্টরিয়ালের সাথে সমান হলো না। তাহলে সি নাম্বার অপশনটাও কি হবে না। তাহলে ডি নাম্বার অপশনটা দেখি ডি নাম্বার অপশনটা কি আছে np n-1 তাহলে আর এর জায়গায় n-1 আর n এর জায়গায় n আছে তাহলে ফর্মুলাটা অনুসারে কি হবে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস আর মানে হচ্ছে এটা ফ্যাক্টরিয়াল। তাহলে কত হলো বলো তো এই যে n কেটে গেল 1 ফ্যাক্টরিয়াল তাহলে n ফ্যাক্টরিয়াল বাই 1 ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল মানে 1 তাহলে n ফ্যাক্টরিয়াল। তাহলে এই যে ডি নাম্বার অপশন হবে তাহলে npn টা কার সাথে সমান হলো npn-1 এর সাথে সমান হলো। বোঝা কি গেল দেখো বুঝতে পারলে। দেখো আমার যেহেতু পুরানো অনেকটা বই আর তোমাদের বই না নতুন বই 10 থেকে 14 নাম্বার পর্যন্ত মানে আছে তাহলে সেটা কিন্তু আমরা নেক্সট দিন করব। আমার কাছে পুরানো বইটা আছে পুরানো বইটা করলাম তো নতুন বইয়ের কালেকশন করে আমার করতে হবে ওখানে দেখতে হবে এমসিকিউগুলো কী কী আছে ঠিক আছে। নেক্সট দিন আমরা কিন্তু আরও এই যে 1 এবং 2 গুলো করব। এরপর হচ্ছে এই যে বিন্যাস থেকে কি কি ধরনের এমসিকিউ আসে তোমাদের একটা বই দিয়ে রাখছি ওইখান থেকে আমরা করব এবং দেখব যে প্রিভিয়াস কি কি কোশ্চেন আসছে ওগুলো কিন্তু করবো হ্যাঁ নেক্সট দিন। তা আজকে এতটুকুই থাক।